নতুন সরকার আসার পর একটা বিপদ লেগেই চলেছে বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই নতুন সংকট শুরু হলো আমাদের বাংলাদেশে। ১ মাসও হয়নি সরকারের আসা, তারপরেই এরকম বন্যার দুর্যোগ। আমরা দেখতে পাচ্ছি জুম্মার দিনে একজন ভাই পানিতে ডুবে কিভাবে নামাজ আদায় করছে। এটা আসলেই সহ্য করার মতো নয়। আজকে কেউ নিরাপদ নয় বাংলাদেশে। এই যে বাঁধ খুলে দেওয়া হলো, এইভাবে বাংলাদেশের সাথে প্রতারণা করা হলো, ভারত প্রশাসন যেভাবে প্রতারণা করলো বাংলাদেশিদের সাথে, এটা কি আসলেই মেনে নেওয়া যায়? আমরা যখন প্রশাসনের কাছে প্রশ্ন রাখলাম এই বাঁধ কেন খুলে দেওয়া হলো, আমাদেরকে কেন আগে থেকে জানানো হলো না, সতর্ক করা হলো না, তখন আমাদেরকে উত্তর দেওয়া হলো কি, যে বাঁধ অটোমেটিক্যালি খুলে গেছে পানির পরিমাণ বেড়ে যাওয়াতে। ভারতের প্রশাসন কি কোনো খবরই রাখে না? ওখানে কি কোনো আবহাওয়া অধিদপ্তর নেই? তারা কি জানে না যে এইভাবে আমরা বিপদে পড়তে পারি, বাঁধ খুলে যেতে পারে? আমাদেরকে আগে থেকে সতর্ক করা হলে বাংলাদেশ সরকার অবশ্যই মানুষের পাশে দাঁড়াতো। মানুষকে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে তাদেরকে বিপদ থেকে রক্ষা করা যায়, আমরা কোনো না কোনো ওয়ে ঠিকই খুঁজে বের করতাম। 9.5 লাখ পরিবার আজকে গৃহহীন। তারা বেঁচে থাকার জন্য, তারা একটুখানি নিজের জীবনকে বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে প্রকৃতির সাথে, দুর্যোগের সাথে। এটা কি হওয়ার কথা ছিল বাংলাদেশে? আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু দেশ ভারত আজ আমাদেরকে এইভাবে বিপদে ফেললো। প্রত্যেকটি সন্তানের কাছে বাবা মা যেমন প্রিয়, বাবা মায়ের কাছে সন্তান ঠিক তেমনই প্রিয়। আর এরকমই করুণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ভিডিওতে, যা আমাদের হৃদয়কে ব্যথিত করছে। যাই হোক, এগুলো সহ্য করার মতো নয়। আমরা কেন এরকম প্রতারণার শিকার হলাম, কেন এতটা বিপদ আমাদেরকে আসতে হলো জানি না। যাই হোক, আমরা যে যেখানে আছি আমরা বাংলাদেশকে সাহায্য করব, বাংলাদেশের মানুষের পাশে থাকব, তাদের জন্য নামাজের দোয়া করব। আমরা দেখতে পাচ্ছি একজন সন্তান কিভাবে তার বাবাকে সাহায্য করছে, কিভাবে তার বাবাকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। আরেকটি বাবা তার মেয়েকে কোলে নিয়ে আছে, কিভাবে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। মানুষ যে যার মতো, যে যেভাবে পারছে তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য এগিয়ে যাচ্ছে। আজকে তাদের বাড়ি ঘর সম্পত্তি ভিটে মাটি সব কিছু ছেড়ে তারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য, পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য এগিয়ে যাচ্ছে। আমাদের সরকার ত্রাণের ব্যবস্থা করেছে, পুরো বাংলাদেশিরা চেষ্টা করছে তাদেরকে ত্রাণ দেওয়ার, কিন্তু ত্রাণগুলো হয়তোবা আমরা পৌঁছাতে পারছি না বন্যার পানির কারণে। ত্রাণগুলোর গাড়িগুলো যেতে পারছে না, গাড়িগুলো আটকে গেছে রাস্তার মাঝখানে। যে পরিমাণ সমস্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশ, এই ঘটনা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। গত 40 বছরে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি। কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, ফেনীর মানুষ সবাই বিপদে। ফেনী তো ডেড হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে মানুষ তলিয়ে যাচ্ছে, ফেনী পুরাটা তলিয়ে গেছে। আস্তে আস্তে হয়তো লাশ ভাসাও শুরু হয়ে যাবে। আমরা জানতে পারবো কত মানুষ মারা গেল এইভাবে পানিতে ডুবে। আমরা যেখান থেকে যে যেভাবে পারবো সাহায্য করার চেষ্টা করব। আমরা প্রত্যক্ষভাবে না পারি, আমরা পরোক্ষভাবে সাহায্য করব। মানুষের এই দুর্গতি আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা প্রকৃতির সাথে পারবো না, কিন্তু আমরা পারবো আল্লাহর কাছে দোয়া করতে। আমরা পারবো আমাদের খবরগুলো পৌঁছে দিতে, পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো, যাতে আমাদের মানুষকে আমরা কোনো না কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, রক্ষা করতে পারি। এই যে আমরা ভারতের প্রোডাক্ট ব্যবহার করছি, ভারতে কলকাতা থেকে আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে, আমাদের জন্য কি ভারতের কোনোভাবেই সাহায্য সহযোগিতা হয় না? আমরা কি ভারতের উন্নতিতে কোনোভাবেই কখনোই অবদান রাখি নাই? বাংলাদেশ সরকার শেখ হাসিনা থাকাকালীন সময়ে ভারতকে যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে, ভারত তা চিরদিন মনে রাখবে। সব দিক থেকে ভারতকে সাহায্য করা হয়েছে, সহযোগিতা করা হয়েছে, কিন্তু আমরা সেই পরিমাণে সহযোগিতা পেলাম না। শুনলাম ত্রিপুরা রাজ্য নাকি প্লাবিত হয়েছে, ডুবে গেছে। আমরা তাদের জন্য ব্যথিত, শোকাহত। আমরা বুঝতে পারছি তাদের কষ্টটা, কিন্তু ভারতের সাহস হয় কি করে এইভাবে বাঁধ খুলে দেওয়ার, এইভাবে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলার? তারা আমাদেরকে কোনো রকমের কোনো খবর না দিয়ে যেভাবে বিপদে ফেললো, এটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। আমরা সারা জীবন মনে রাখবো। ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, থাকবেও না, হবেও না, এটা হওয়ারও নয়। এই 2024 সালের এই বন্যা পৃথিবীর ইতিহাসেই স্মরণীয় হয়ে থাকবে। এইভাবে আমরা আমাদের প্রতিবেশী যে চীন থেকে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোডাক্ট আসে এবং আমরা তাদের প্রোডাক্ট ব্যবহার করছি। আমাদের সব কিছুই চীনের সাথে। তাই আমাদের উচিত এখন এই যে ভারতের সব কিছু বয়কট করে, বর্জন করে চীনের সাথে সম্পর্ক তৈরি করার। কারণ এই বিপদ থেকে আমাদেরকে হয়তো বা চাইলেও বাঁচাতে পারে চায়না। যাই হোক, আমরা চাইলেই বাঁধের বিপরীতে বাঁধ তৈরি করতে পারি। আমরা আমাদের প্রতিবেশী দেশ চায়নার সাহায্য নিয়ে আমরা বাঁধ তৈরি করতেই পারি, কিন্তু আমরা আমাদের ভারতকে বন্ধু ভেবে আসছি, আমাদের প্রতিবেশী ভেবে আসছি, জন্য আমরা এই ধরনের
কথা কখনো চিন্তাও করতে পারিনি। কিন্তু আমাদের যে বিপদ হলো, আমাদের যেই বিপদের সম্মুখীন হতে হলো, গবাদি পশু থেকে শুরু করে মানুষের যে ক্ষয়ক্ষতি হলো, অর্থনৈতিকভাবে যে ক্ষয়ক্ষতি হলো, এটা কোনোভাবেই পূরণযোগ্য না। আপনারা বলতে পারেন যাদের বাড়িঘর ভেঙে নষ্ট হয়ে গেল তারা ভবিষ্যতে কিভাবে সেটেল হবে, তাদেরকে আমরা কিভাবে ওপরে তুলবো, কিভাবে সাহায্য করব? এই যে গবাদি পশুগুলো যেভাবে মারা গেল, এদের এদের যেই ক্ষয়ক্ষতিগুলো হলো সেগুলো ক্ষয়ক্ষতি আমরা কিভাবে পূরণ করব? আমরা জানি না, আমাদের ভাষা নেই। ছোট ছোট বাচ্চা যেগুলো ফুল ফোটার আগে ঝরে পড়ে গেল, সেগুলো আমাদের আসলে মানে আমরা থেকে থেকে স্পিচলেস হয়ে যাচ্ছে যে আমরা কি বলবো, কোন বিষয় নিয়ে আমরা কথা বলছি, কোন বিষয়টা আমরা তুলে ধরবো। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে একটার পর একটা জেলা তলিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমাদের আজকে কিছুই করার নেই, আমাদের হাতে কোনো কিছুই নেই। বাচ্চা, গবাদি পশু সবাই আজকে বিপদে, প্রত্যেকটা মানুষ আজকে বিপদে। তো এই বিপদের সময় আপনারা সবাই পাশে থাকুন, সবাই দোয়া করুন।